এই ঘটনাটা আমার নিজের সাথে ঘটেছে প্রায় 5 বছর আগে। আমি তখন গ্রামেই থাকতাম। আমাদের বাড়ি থেকে বাজারে যাওয়ার একটা রাস্তা, কাঁচা রাস্তা, তার উপর খালি পায়ে হাঁটতেছে। আমি পেছনে তাকাইলাম না, হাঁটার গতি বাড়াইলাম, কিন্তু শব্দটা আমার পেছনে পেছনে আসতে লাগলো। সপ 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 সপ, মানে কে যেন আমার পেছনে হাঁটতেছে। হঠাৎ হঠাৎ করে আমার হাতে থাকা পলিথিনটা কেমন যেন ভারী হয়ে গেল। আমি নিচে তাকিয়ে দেখি পলিথিনের ভিতরে মাছটা নড়তেছে, নাড়াচাড়া করতেছে। আমি দাঁড়িয়ে গেলাম। তারপর পলিথিনের ভিতর থেকে একটা শব্দ আসলো, চপ করে আবার। আমি ভয়ে পলিথিনটা রাস্তার পাশে ফেলে দিলাম। মাছটা বের হয়ে কাদার উপর পড়লো, কিন্তু এবার মাছটা পানির দিকে গেল না, বরং ধীরে ধীরে আমার দিকে যেতে শুরু করলো। আমি পাথরের মতো দাঁড়াইয়া দেখছিলাম। একটা মাছ কাদার উপর দিয়ে এভাবে চলতে পারে না, কিন্তু ওটা চলতেছে। আর কয়েক হাত যাওয়ার পর মাছটা হঠাৎ থেমে গেল। তারপর মাথাটা ঘুরে আমার দিকে তাকালো। আমি তখন দাঁড়ায় আছি। মাছটার মুখ একটু একটু করে খুললো, আর তার ভেতর থেকে মানুষের গলার মতো একটা শব্দ বের হলো। ভারী যাসটা। আমার শরীরে সব লোম দাঁড়াইয়া গেল। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়াই নাই। দৌড়ে আমি বাড়ি ফিরলাম। বাড়িতে ঢুকে দেখি মা উঠায় দাঁড়ায় আছে। আমার দেখে মা কইল, তুই কি আজকে রাস্তায় একটা বড় শিং মাছ পাইছিলি? আমি থমকে গেলাম। আমি তো কাউকে কিছু বলি নাই। আমি কইলাম, তুমি জানলা কেমনে? মা আমার দিকে তাকায় কাপা গলায় কইল, তুই যে মাছটা রাস্তায় পাইছিস, ওই মাছটা এখন আমাদের পুকুর পাড়ে ঘাটে পড়ে আছে। আমি দৌড় দিয়া পুকুরে দেখে গেলাম। ঘাটের কাছে গিয়ে দেখি সেই একই বড় শিং মাছ কাদায় পড়ে আছে, আর তার ঠিক পাশে ভেজা পায়ের ছাপ, মানুষের পায়ের ছাপ। পুকুরের ঘাট থেকে শুরু হয়ে গেল সেই ছাপের সোজা আমাদের বাড়ি সোজা পর্যন্ত। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপারটা হলো, তখন বাকি ছিল মাছটার মুখের পাশে কাদার মধ্যে একটা ছোট কাগজ পড়ছিল। কাগজটা তুলে দেখি মাত্র একটা লাইন লেখা, গতবার মাছটা যে বাড়িতে গিয়েছিল সেই বাড়িতে আজ কেউ থাকে না। আমি কাগজটা মায়ের দিকে তাকালাম। মা কিছু বললো না, শুধু আমার হাত ধরে ঘরের দিকে টানতে টানতে বললো, আজ রাতে দরজা করিস না। আমি জিজ্ঞেস করলাম কেন? মা শুধু পুকুরের দিকে তাকায় কইল, কারণ মাছটা একা আসে না। সেই মুহূর্তে পুকুরের পানি ভেতর থেকে একটা শব্দ হলো, সপ সপ করে। তারপর আরেকটা সপ সপ করে শব্দ হলো। তারপর একসাথে অনেকগুলো শিং মাছ পানির উপরে উঠে আসলো, আর সবগুলো মাছ একই দিকে তাকায় ছিল, আমার বাড়ির দিকে। পুকুরে মাছগুলো কেন বাড়ির দিকে তাকাইছিল? সেদিন রাতে মা আমার ঘরের ভেতরে নিয়ে দরজা বন্ধ করে দিল। আমি বারবার মায়ের কাছে জিজ্ঞেস করতেছিলাম, মা ওই মাছগুলো বাড়ির দিকে তাকাই আছিল কেন? মা কখনো উত্তর দিছিল না, শুধু জানালা ফাঁক দিয়ে পুকুরের দিকে তাকাই আছিল। কিছুক্ষণ পর মা আস্তে কইল, তুই এই মাছটা ধরছস? আমি কইলাম, হ। মা তখন মাথায় হাত দিয়ে কইল, তুই একটা বড় ভুল করছস। আমি কইলাম, কি ভুল? মা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর কইল, ওই পুকুরের মাছ সাধারণত মাছ না। আমি হেসে কইলাম, মাছ আবার অসাধারণের কি হইল? মা এবার আমার দিকে তাকায় বলল, তোর দাদার সময় এই পুকুরে একজন মানুষ ডুবে মরছিল। আমি চুপ হয়ে গেলাম। মা বলল, লোকটা ছিল জেলে, এক রাতে মাছ ধরতে গিয়েছিল, তারপর আর বাড়িতে ফিরে নাই। পরের দিন সকালে পুকুরের ঘাটের কাছে শুধু তার জাল পাওয়া গেছে। আমি জিজ্ঞাসা করলাম, লাশ? মাথা নাড়ালো, লাশ পাওয়া যায় নাই। ঠিক তখন বাইরে থেকে একটা শব্দ আসলো, সপ সপ করে। আমরা দুজনে জানালার দিকে তাকালাম, আবার একই শব্দ। মনে হলো পুকুরের পানিতে কেউ হাঁটতেছে। আমি আস্তে জানালার কাছে গেলাম। মা আমার হাত চেপে ধরলো, যাস না। আমি করে দেখি কে। মা ফিস ফিস করলো, আজ রাতে যা দেখছিস জানালা খুলতে। আমি জানালার ফাঁক দিয়ে বাইরে তাকালাম। পুকুরটা অন্ধকার, শুধু পানি, পুকুর, চাঁদের আলো। হঠাৎ পুকুরের মাঝখানে থেকে একটা পানির শব্দ উপরে উঠলো। আমি ঠান্ডা হয়ে গেলাম। হাতটা কয়েক সেকেন্ডের পানির উপরে আসছিল, তারপর ধীরে ধীরে নিচে ডুবে গেল। মা আমার মুখ চেপে ধরলো যাতে আমি চিৎকার না করি। কিছুক্ষণ পর
বাইরে আবার সেই শব্দ। তারপর আমাদের দরজায় 3বার শব্দ হলো। টক টক করে কে জানি ডাকতেছে। মা আমার দিকে তাকায় মাথা নাড়ালো। দরজা খোলা যাবে না। বাইরে থেকে একটা গলা আসলো, দরজা খুলল। আমি চিনতে পারলাম ওই গলাটা আমার বাবার গলা। কিন্তু আমার বাবা তখন ডাকাই। আমি ভয়ে কাঁপতে কাঁপতে কইলাম, মা বাবা তো বাড়িতে নেই। মা ফিস হ্যাঁ কইলো, আমি জানি। বাইরে আবার গলা, দরজা খুলো বাবা, আমি আইছি। আমি দরজার দিকে তাকায় রইলাম। হঠাৎ দরজার নিচে ফাঁক দিয়ে পানি ঢুকতে শুরু করলো, কালো কাদা মাখা পানি। আর সেই পানির মধ্যে একটা বড় শিং মাছ ধীরে ধীরে আমাদের ঘরের দিকে আসতেছে। আমি পেছনে সইরা গেলাম। মাছটা দরজার সামনে এসে থামলো। তারপর দরজার নিচ থেকে একটা মানুষের আঙ্গুল বের হলো। আঙ্গুলটা মাটিতে কাদা দিয়ে লিখলো, আমার মাছ ফেরত দে। মা তখন কাঁদতে কাঁদতে কইল, তুই যে মাছটা রাস্তায় পাইছিলি ওইটা আসলে মাছ না। আমি অবাক হয়ে মায়ের দিকে তাকালাম। মা কইল, ওইটা ছিল তার চিহ্ন। ঠিক তখন বাইরে থেকে একটা শব্দ এলো, থাম। দরজা কেঁপে উঠল। তারপর বাইরে থেকে সেই গলা আবার বলল, আগামীকাল ভোরের আগে মাছটা পুকুরে না ফেললে। কিছুক্ষণ নীরবতা। তারপর খুব আস্তে করে নিতে আইন। আমি আর আমার মা সারা রাত দরজার পাশে বসে রইলাম। ভোরের একটু আগে সব শব্দ থেমে গেল। আমি ভাবলাম হয়তো রাত শেষ। কিন্তু দরজা খুলে বাইরে আসছি, দেখি পুকুরের ঘাটে সেই বড় শিং মাছটা পড়ে আছে। আর তার পাশে কাদায় লেখা, আজ রাতে দেখা হবে। আমি তখন বললাম, ওটা আমার ভয় দেখাইতেছে না, ওটা আমাকে ডাকতেছে। পরের দিন ভোর হতে আমি আর আমার মা পুকুরে ঘাটে গেলাম। রাতের ঘটনা মনে পড়তে আমার বুক কাঁপতেছিল। ঘাটে কি দেখেছি, গত রাতে যেখানে মাছটা করে আসলে সেখানে মাছ নাই, শুধু কাদার উপর একটা লম্বা দাগ। মনে হইতেছিল মাছটারে কেউ টেনে পুকুরের দিকে নিয়ে গেছে। আমি মাকে কইলাম, ওই মাছটা আসলে কি? মা কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর কইল, তোর দাদার একটা কথা মনে আছে? আমি কইলাম, কোন কথা? মা বলল, ওই পুকুরে পানি কখনো গভীর না। আমি অবাক হইলাম, কিন্তু আমাদের পুকুর তো অনেক গভীর। মাথা নাড়ালো মা, উপর থেকে যতটুকু দেখা যায় তার চেয়ে অনেক গভীর। তারপর মা আমাকে একটা পুরনো লোহার বক্স দেখালো। বক্সটা বহু বছর ধরে ঘরের এক কোণে পড়ে আসছিল। মা খুলে দেখে ভেতরে পুরনো কিছু কাগজ, একটা ছবিতে একজন মাঝ বয়সী ছেলে, জেলে আর কি। মা করলো, ওই লোকটাই এই পুকুরে হারাইছিল। ছবির লোকটার পাশে একটা বিশাল শিং মাছ ধরা ছিল। আমি ছবিটা হাতে নিয়ে ভালো করে দেখলাম। মুখটা হঠাৎ করে কেঁপে উঠলো, কারণ ছবির মাছটা হুবহু সেই মাছটার মতো। আমি কইলাম, এই মাছটা তো বহু বছর পর কিভাবে? মা কোনো উত্তর দিল না। ঠিক তখনই পেছন থেকে করিম চাচার গলা শুনলাম। তিনি কবে যে আমাদের পেছনে এসে দাঁড়াইছেন বুঝতেই পারিনি। তিনি ছবিটা দেখে কইলেন, এই মাছটার সমস্যার শুরু। আমি কইলাম, চাচা আপনি কি জানেন? করিম চাচা ধীরে ধীরে বললেন, অনেক বছর আগে এই জেলে একটা বড় শিং মাছ ধরছিল। মাছটা ধরার পর ওই মাছটা বাড়িতে আনতে পারেনি, কারণ মাছটা নাকি বারবার জাল ছিঁড়ে পুকুরে ফিরা যাইতেছিল। আমি বললাম, তারপর? চাচা বললেন, শেষবার মাছটা ধরার পর ওই লোকটা নিখোঁজ হয়। আমি পুকুরের দিকে তাকালাম। চাচা আর কইলেন, তার লাশ পাওয়া যায় না, কিন্তু 3 দিন পর ওই রাস্তার উপর একটা বড় শিং মাছ পাওয়া গেছিল। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি কইলাম, তাহলে সেই মাছটাই? চাচা বললেন, হ্যাঁ। তারপর তিনি একটা পুরনো কথা বললেন, ওই মানুষ ওই মাছটা বাড়িতে নিয়ে যাইতো। তার বাড়িতে নাকি একের পর এক অদ্ভুত ঘটনা ঘটত। শেষে সেই মানুষ নিখোঁজ হইতো। আমি কাপা গলা জিজ্ঞাসা করলাম, তাহলে আমার কি হবে? চাচা আমার দিকে তাকিয়ে বললেন, তুই মাছটা ধরছস। আমি চুপ। চাচা আবার কইলেন, আজ রাতে আগে এই মাছটা পুকুর ফেরত দিতে হবে। আমি বললাম, কিভাবে? চাচা পুকুরের দিকে তাকায় বললেন, পুকুরের মাঝখানে একটা পুরনো বাঁশের খুঁটি আছে, মাছটা ওই খুঁটির কাছে ছাড়তে হবে। আমি জিজ্ঞাসা করলাম, আর যদি না পারি? চাচা আর আমার দিকে তাকাইলেন, তারপর খুব আস্তে করে বললেন, তাহলে কাল
সকালে তোর বাড়ির দরজার সামনে মাছটা থাকবে না। আমি বললাম, তাহলে? চাচা বললেন, তুই থাকবি না। সেই রাতে আমরা তিনজন মিলে পুকুরে কাটতে গেলাম। আমার হাতে সেই বড় শিং মাছ। মাছটা অস্বাভাবিকভাবে চুপচাপ। পুকুরের মাঝখানে নৌকা নিয়ে যখন গেলাম, হঠাৎ পানির নিচে একটা বিশাল ছায়া দেখা গেল। চাচা ফিস ফিস করে বললেন, ও আসছে। আমি পানির দিকে তাকালাম, আর তখনই পানির নিচ থেকে সেই হারিয়ে যাওয়া জেলের মুখ ভেসে উঠল। চোখ দুটো অন্ধ, মুখে কাদা, আর সে আস্তে আস্তে চোখ খুলল। তারপর পানির নিচ থেকে বলল, আমার মাছটা ফিরিয়ে দে। আমার হাত থেকে মাছটা প্রায় পড়ে যাচ্ছিল, কিন্তু ঠিক তখন পুকুরের চারপাশে সব আলো একসাথে নিভে গেল। অন্ধকারের মধ্যে শুধু একটা শব্দ শুনলাম, চকচক করে। মাছটা আমার হাত থেকে অদৃশ্য, আর পরের মুহূর্তে নৌকার ঠিক নিচে কেউ যেন নৌকায় ধাক্কা দিল। থাম! নৌকা উল্টে যেতে শুরু করলো। আমি পানিতে পড়ে গেলাম। পানির নিচে যাওয়ার আগে শেষ যে জিনিসটা দেখছিলাম সেটা হলো সেই বিশাল শিং মাছটা আমার সামনে সাঁতার কাটতেছে, আর তার পেছনে একজন মানুষ আমাকে হাত বাড়িয়ে ডাকতেছে। পানির নিচে যাওয়ার পর আমার আর কিছু মনে নাই, শুধু মনে আছে কেউ একজন আমার হাত ধরে টান দিতেছিল। আমি ভাবতেছিলাম ওই জেলে হয়তো আমাকে টানতেছে, কিন্তু আমার চোখ খুলে গেল। দেখি আমি পুকুরের ঘাটে পড়ে আছি, চারপাশে ভোরের আলো। মা আমার মাথার পাশে বসে কাঁদতেছে, আর করিম চাচা কিছু দূরে দাঁড়ায় পুকুরের দিকে তাকায় আছে। আমি কাপা গলায় বললাম, মাছটা কই? করিম চাচা কোনো উত্তর দিল না, শুধু পুকুরের দিকে আঙুল তুলল। পুকুরের পানি একদম শান্ত। তারপর পানির মাঝখান থেকে একটা বড় শিং মাছ ভেসে উঠলো। কয়েক সেকেন্ডের পানির উপর আসিল, তারপর ধীরে ধীরে ডুবে গেল। সেই দিন থেকে আর কখনো মাছটাকে দেখা যায় নাই। আমরাও ভাবলাম সব শেষ। কয়েকদিন পর চাচা আমাকে ডেকে বললেন, তুই একটা জিনিস জানিস না? আমি জিজ্ঞেস করলাম, কি? তিনি বললেন, যে জেলেটা হারিয়েছিল সে আসলে মাছটার জন্য মারা যায় নাই। আমি অবাক। তাহলে? চাচা কইলেন, সেই পুকুরে ডুবার আগে একটা কথা বলছিল। আমি জিজ্ঞাসা করলাম, কি কথা? চাচা আমার সাথে আমার চোখের দিকে তাকিয়ে বললেন, সে বলছিল আমি মাছটা ধরি নাই, মাছটা আমাকে ধরছে। কথাটা শুনে আমার শরীর শিউরে উঠল। তারপর চাচা বললেন, তোরে ওই মাছটা রাস্তায় পাওয়া যায় নাই, মাছটা নিজেই তোরে বেছে নিয়েছিল। আমি চুপ করে রইলাম। সেদিনের পর আমি আর কখনো ওই রাস্তা দিয়ে যাই নাই, পুকুরের কাছে যাই নাই। কয়েক মাস সবকিছু একদম স্বাভাবিক আসিল। তারপর একদিন শহর থেকে বাড়ি ফিরতেছিলাম, রাস্তায় হাঁটতেছি, হঠাৎ দেখি রাস্তার মাঝখানে কিছু একটা পড়ে আছে। আমি দূর থেকে চিনে ফেললাম একটা বড় শিং মাছ। আমি থেমে গেলাম। মাছটা একদম নড়তেছে না, কিন্তু তার চোখ সোজা আমার দিকে। আমি পেছনে সরে আসলাম। ঠিক তখন পাশ দিয়ে একজন লোক হাঁটতে হাঁটতে মাছটার দিকে তাকায় বলল, ভাই, মাছটা নেবেন না? আমি কোনো উত্তর দিলাম না। লোকটা মাছটা হাতে তুলে নিল, তারপর আমার দিকে তাকায় হাসলো আর বলল, ভালো মাছ, আজকে বাড়িতে নিয়ে যাও। আমি চিৎকার করে বললাম, না, ওটা বাড়িতে নিয়ে না। লোকটা আমার কথা শুনলো না, মাছটা নিয়ে চলে গেল। আমি অনেকক্ষণ রাস্তার দিকে তাকায় রইলাম। তারপর বাড়িতে ফিরে আসলাম। পরের দিন সকালে খবর পেলাম লোকটা নাকি রাতে বাড়ি ফেরা নাই। তারপর পরিবারের লোকজন সারা রাত খুঁজছে, আর ভোরে তার বাড়ির দরজার সামনে একটা বড় শিং মাছ পাওয়া গেছিল। আমি মাছটার কথা শুনি বুঝে গেলাম এটা কখনো শেষ হয় নাই। আজ নাকি বর্ষার ভোরে এই রাস্তায় একটা বড় শিং মাছ পড়ে থাকতে দেখা যায়। কেউ মাছটা ধরলে কয়েকদিনের মধ্যে তার বাড়ির আশেপাশে রাতের বেলা পানির শব্দ শোনা যায়। আর কেউ কেউ বলে মাঝরাতে পুকুরের দিকে থেকে একটা মানুষের গলা ভেসে আসে। মাছটা আমার দেয়। আমি জানি না এগুলো সত্যি কিনা, কিন্তু একটা সপ্তাহ আমি যে চোখে দেখছি, সেই রাস্তার পাশে আজও যখন বড় শিং মাছ পড়ে থাকে, তার পাশে কাদায় একটা মানুষের পায়ের ছাপ থাকে, আর সেই পায়ের ছাপ পুকুরের দিকে যায় না, মানুষের বাড়ির দিকে যায়। তাই এখনো সবাইকে একটা কথাই বলি, রাস্তা পড়ে থাকা বড় কোনো মাছ দেখলে লুক করেন না, কারণ সব মাছ খাবারের জন্য থাকে না। কিছু মাছ
তাদের নিজস্ব অপেক্ষায় থাকে। ধন্যবাদ। ওয়েলকাম টু ভূতের গল্প শোনার জন্য আপনাকে। এতক্ষণ আপনারা দেখছিলেন রাস্তায় পড়ে থাকা শিং মাছের কাহিনীটা। এখন আপনাদের সামনে আরো একটি গল্প বলবো, সেটা হচ্ছে রাস্তার চারটা তাল গাছ। রাস্তার পাশে চারটা তাল গাছ, কিন্তু ছায়া ছিল 5টা। এটা আমাদেরকে ইমেইলে পাঠানো হয়েছে, আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আমাদের গ্রামের পাশ দিয়ে একটা পুরনো রাস্তা ছিল। রাস্তার 2 পাশে ধান ক্ষেত, আর রাস্তার মাঝামাঝি একটা জায়গায় পাশাপাশি দাঁড়িয়ে ছিল 4টা বিশাল তাল গাছ। দিনের বেলা ওই রাস্তা দিয়ে মানুষ, গরুর গাড়ি, ভ্যান বা সবই চলাচল করত, কিন্তু সন্ধ্যার পর কেউ ওই রাস্তাতে যেতে চাইতো না। আমি ছোটবেলা থেকে এই কথা শুনতাম, দাদিও বলতো, কারণ রাস্তাটা এমন একটা রাস্তা ছিল যেটা আশেপাশে কোনো মানুষজন বা কোনো ঘর বাড়ি ছিল না। দাদি বলতো, মাগরিবের পর 4 তাল গাছের রাস্তা দিয়ে যাস না। আমি জিজ্ঞাসা করতাম কেন? দাদি বলতো, ওই 4টা গাছের নিচে রাতের মানুষের ছায়া দেখা যায়। আমি এইসব কথা বিশ্বাস করতাম না। পর বন্ধুরা যখন ভয় দেখাইতো তখন হাসতাম। একদিন রাতে বাজার থেকে ফিরতে আমার অনেক দেরি হয়ে গেল। ঘড়িতে তখন প্রায় 12টা বাজে। আমার বাড়ি যেতে হলে সেই 4টা তাল গাছের রাস্তা দিয়ে যেতে হবে। আমি ভাবলাম, এতদিন তো কিছু হয় না, আজ আবার কি হবে। সাইকেল চালিয়ে রওনা দিলাম। রাস্তায় তখন একদম মানুষ নেই, শুধু দূরে শিয়ালেটা চারপাশে ধান ক্ষেতের মধ্যে বাতাসের শব্দ শন করে। কিন্তু কিছুক্ষণ পর সামনে 4টা তাল গাছ দেখা গেল। আমি সাইকেলের প্রতি একটু ভাড়াইয়া দিলাম। প্রথম গাছটা পার হলাম, তারপর দ্বিতীয়টা, তারপর তৃতীয়টা, তারপর চতুর্থটা। আমি মনে মনে ভাবলাম, দেখলি কিছুই তো হয়নি। ঠিক তখন আমার সাইকেলের পেছন থেকে একটা শব্দ আসলো, টুক করে। মনে হলো কেউ সাইকেলের পেছনে কেড়ে বসেছে। আমি পেছনে তাকাইলাম, ভাবলাম হয়তো কোনো শুকনো তাল পড়ছে। কিছু দূর যাওয়ার পর টুক করে এবার লাইটটা ভারী মনে হলো, মানে সাইকেলটা ভারী মনে হলো। আমি পেডেল মারতেছি, কিন্তু সাইকেলের আগের মতো চলতেছে না। মনে হলো আমার পেছনে কেউ বসে আছে। আমি সাহস করে বললাম, কে এখানে? কোনো উত্তর নেই, শুধু আমার কানের কাছে খুব আস্তে একটা মেয়ের গলা। আমি একটু সামনে নামাইয়া দিলেন। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি বললাম, আপনি কে? সে কোনো উত্তর দিল না, শুধু আবার কইল, আর একটু সামনে। আমি বুঝলাম আমার পেছনে সত্যি কেউ বসে আছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা তখন বুঝি নাই। রাস্তার পাশে একটা ছোট পুকুর ছিল। পুকুরের পানিতে ভালো আলো পড়ছিল। সাইকেলে চালাতে চালাতে হঠাৎ পানির দিকে চোখ পড়লো। আমি দেখলাম পুকুরের পানিতে আমার সাইকেলের ছায়া পড়তেছে, কিন্তু আমার পেছনে যে মানুষটা বসেছিল তার কোনো ছায়া ছিল না। আমি আর সাইকেল চালাতে পারলাম না। সাইকেল থামিয়ে লাফ দিয়ে নেমে গেলাম। পেছনে তাকানো সহজ হলো, কিন্তু আমার কানের কাছে সেই গলাটা আবার আসলো, পেছনে তাকায়েন না। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর আবার সেই গলা, আপনি তো 4টা গাছ পার হয়ে আসছেন। আমি চুপ। তারপর সে ফিসফিস করে বলল, কিন্তু আপনি কি খেয়াল করছেন? আমার বুক দরদর করতে লাগলো। সে বলল, 4টা গাছ আছিল, কয়েক সেকেন্ড নিরাপত্তা, তারপর এখন 5টা। আমি আর থাকতে পারলাম না, দৌড় দিয়ে সামনে চলে গেলাম। কিছুক্ষণ পর গিয়ে সাহস করে পিছনে তাকালাম। রাস্তার ধরে 4টা তাল গাছ দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের পাশে অন্ধকারের মধ্যে আরেকটা তাল গাছের কালো কালো ছায়া দাঁড়িয়ে আছে। আমি চোখ মুছলাম, আবার তাকালাম, এবার কিছুই নেই। আমি বাড়িতে ফিরে যখন দাদিকে সব ঘটনা বললাম, দাদি আমার কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর কাপা গলায় বলল, তুই যে পঞ্চম ছায়াটা দেখছস? আমি বললাম, হাও। দাদি তখন দরজা বন্ধ করে দিল। তারপর বলল, ওই রাস্তাটা 4টা তাল গাছের মধ্যে একটা গাছ আসলে কোনোদিন ছিল না। আমি অবাক হয়ে গেলাম, মানে? দাদি আমার দিকে তাকিয়ে বলল, সেই গাছটা রাতে দেখা যায়,
সেটা গাছ না। আমি কিছুই বলার আগেই বাড়ির বাইরে একটা শব্দ আসলো। টুক করে একটা তাল উঠানে পড়লো। দাদি আমার হাত শক্ত করে ধরে বলল, আলো নিভাইয়া দে। কারণ আমাদের বাড়ির উঠানে তখন 4টা না 5টা তাল পড়েছিল। পঞ্চম গাছটা কোথা থেকে আসলো? দাদির কথা শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। উঠানে পড়ে থাকা তালগুলোর দিকে তাকায় দেখি সত্যি 5টা তাল গাছ, কিন্তু আমি তো 4টা তাল গাছের রাস্তা দিয়ে আইছি। আমি দাদিকে কইলাম, দাদি 5টা তাল গাছ আসলো কই থেকে? দাদি কোনো উত্তর দিল না, শুধু কাপা হাতে উঠানে বাতিটা নিভাইয়া দিল। তারপর ফিস ফিস করে বলল, জানালার কাছে যাস না। আমি জিজ্ঞেস করলাম, কেন? দাদি বলল, ও যদি বুঝে তুই ওরে দেখছস তাহলে ও তোর ঘরের ভেতর আসার রাস্তা খুঁজবে। আমি তখন কিছু বুঝতেছিলাম না, কিন্তু ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে একটা শব্দ এলো। একটা শব্দ এলো, মনে হলো কেউ উঠানের মাটিতে হাত দিয়ে আঁচড় কাটতেছে। তারপর টুপ করে আর একটা তাল পড়লো। আমি ভয়ে দাদির দিকে তাকালাম। দাদি ফিস ফিস করে বলল, গুনিস গুনিস নে। কিন্তু আমার চোখ নিজে থেকে উঠানের দিকে চলে গেল। 1 2 3 4 5। তারপর আমার বুক ধড়ফড় করতে লাগলো, কারণ উঠানে এখন 6টা তাল। আমি আর তাকাইলাম না। হঠাৎ ঘরের দরজায় ধীরে ধীরে শব্দ হলো, টক টক করে। কিছুক্ষণ নীরবতা আবার টক টক করে শুরু হলো। দাদি আমার হাত চেপে ধরল। বাইরে থেকে সেই একই মেয়ের গলা, দাদি। আমি অবাক হয়ে গেলাম। দাদি আমার দিকে তাকিয়ে মাথা নাড়ালো। তার চোখে তখন ভয়। বাইরে আবার কথা, দাদি দরজা খোলা। দাদি কোনো উত্তর দিল না। তারপর গলাটা বদলে গেল, এবার সেটা আমার গলা। দাদি দরজা খোলা, আমি বাইরে। আমার বুকের ভেতরটা কেঁপে উঠলো। দাদি আসতে বলল, যেই ডাকুক দরজা খুলবে না। বাইরে থেকে আমার গলা আবার, দাদি আমি তো ঘরের ভিতরেই আছি। আমি তখন দাদির পাশে দাঁড়িয়ে। দাদি আমার দিকে তাকায় কাঁপতে লাগলো। হঠাৎ জানালার কাছে একটা ছায়া পড়লো, লম্বা একটা ছায়া, লম্বা একটা মানুষ। মাথাটা অস্বাভাবিকভাবে বড়, আর তার মাথার উপর তালের পাতার মতো কিছু একটা। আমি চোখ বন্ধ করে ফেললাম। কিছুক্ষণ পর দাদি বলল, এখন তাকাইতে পারিস। জানালার দিকে তাকিয়ে দেখি কেউ নেই, কিন্তু জানালার কাছে কাদামাটি দিয়ে একটা কথা লেখা, তুই আমার সাইকেলে উঠেছিলি। আমি বুঝলাম ওই রাতের ঘটনাটা শুধু রাস্তার 4টা গাছের কাছে শেষ হয় নাই, ওটা আমার সঙ্গে বাড়ি পর্যন্ত আসছে। পরের দিন সকালে আমি আর দাদি সেই রাস্তার দিকে গেলাম। দিনের আলোতে 4টা তাল গাছের আগের মতোই দাঁড়িয়ে আছে। আমি ঘাসগুলো গুনলাম, 1 2 3 4, কিন্তু চতুর্থ গাছটার গায়ে একটা অদ্ভুত জিনিস দেখতে পেলাম। গাছের গায়ে পুরো ছড়ি দিয়ে খোদাই করা লেখা, রহিমা 1900, একজন নাম লেখা 1998। আমি দাদিকে জিজ্ঞাসা করলাম, রহিমাকে? দাদি অনেকক্ষণ চুপ করে থাকলো। তারপর বললো, ওই গ্রামের একটা মেয়ে ছিল। অনেক বছর আগে রাতে এই রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় সেই নিখোঁজ হয়ে যায়। আমি কইলাম তারপর? দাদি বলল, দিন ভোরে তার স্যান্ডেল পাওয়া গেছিল ওই 4টা তাল গাছের নিচে, মারে আর কখনো পাওয়া যায়নি। আমি গাছটার দিকে তাকিয়ে রইলাম। দাদি আসতে বলল, তারপর থেকে প্রতি কয়েক বছর পর ওই রাস্তা দিয়ে কেউ না কেউ রাতে বাড়ি ফিরতে গিয়ে একটা মেয়ে গলা শুনে। আমি কইলাম, তারপর কি হয়? দাদি আমার দিকে তাকালো। সেই পেছনে তাকাই দাদি থেমে গেল। আমি বললাম, তারপর? দাদি ফিস ফিস করে বলল, যে আর আগের মতো বাড়ি ফিরতে পারে। ঠিক তখনই 4 নম্বর তাল গাছের উপর থেকে একটা তাল আমার পায়ের কাছে পড়লো। দুঃখ। আমি নিচে তাকালাম। তালের গায়ে কাদামাটি দিয়ে লেখা, রাত 12টায় আবার আসিস। আমি দাদির দিকে তাকালাম। দাদি শুধু বলল, আজ রাতে তোর পরীক্ষা। কারণ সেই রাতে আমার সাইকেলটা নিজে উঠান থেকে বের হয়ে গেছিল, আর সাইকেল পিছনের সিটে একজন বসেছিল। রহিমা আসলে কোথায় গিয়েছিল? রাত তখন ঠিক 11টা 55 মিনিট। আমি ঘরের ভিতরে বসে আছি। বাইরে একদম নীরব।
দাদি বারবার কইতেছিল, বাইরে যাস না বাবা, যাই শুনিস দরজা খুলবি না। আমি মাথা নাড়ালাম, কিন্তু ঠিক রাত 12টা বাজতেই ঠক 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 করে দরজার 3বার শব্দ হলো। আমি আর দাদি একে অপরের দিকে তাকালাম। তারপর বাইরে থেকে একটা মেয়ের গলা। ভাইয়া, আমি চিনতে পারলাম এই সেই গলা, যে গলা আমি ওই 4 তাল গাছের রাস্তার পাশে শুনছিলাম। দাদি আমার হাত চেপে ধরলো। ভাই আবার গলা, ভাইয়া আমারে বাড়ি পৌঁছাইয়া দেন। আমার বুক কাঁপতেছিল। তারপর হঠাৎ দরজা নিচ দিয়ে কাদা পানি ঘরের ভিতর ঢুকতে শুরু করলো। দাদি ফিসফিস করে বলল, ওরে ঢুকতে দিস না। আমি পেছনে সইরা গেলাম। ঠিক তখন বাইরে থেকে আমার নিজের গলা শোনা গেল। দাদি দরজা খুললো, আমি বাহিরে। আমি শিউরে উঠলাম। দাদি কাঁপা গলায় বলল, এখন বুঝলি, ও তোর গলাও শিখে গেছে। হঠাৎ বাইরে সাইকেলটা ঘন্টা বাজলো ক্রিং ক্রিং করে। আমি জানালার দিকে তাকিয়ে দেখি আমার সাইকেলটা উঠান থেকে নিচে নিজে রাস্তা দিকে যাচ্ছে, আর পিছনের সিটে একজন মেয়ে বসে আছে, তার চুলগুলো মুখ ঢেকে রাখছে। আমি দাদিকে কইলাম, ওই তো। দাদি জানালার দিকে তাকিয়ে কাঁপতে কাঁপতে বলল, ভইমা। আমি অবাক হয়ে বললাম, আপনি চিনলেন? দাদি চোখ বন্ধ করে বলল, ওই মুখ আমি একবার দেখেছিলাম। আমি জিজ্ঞেস করলাম, কখন? ধীরে ধীরে বলল, রহিমা হারানোর আগের রাত। তারপর দাদি আমাকে আসল কথাটা বলল। 1998 সালের এক বর্ষা রাতে রহিমা বাজার থেকে বাড়ি ফিরতেছিল। তখন কোনো কার্য পুরো হয়ে যায়। সে আর কথা শেষ করলো না। বাইরে থেকে একটা মেয়ের গলা ভেসে এলো, তাহলে তুই আর থাকবি না।